শুভ সকাল। কেমন আছেন সকলে? আশা করা যায় নিশ্চয়ই খুব ভালো। আজ বিশ্ব ধরিত্রী দিবস। আমি আমার লেখায় বা আমার কথায় সর্বদাই আমাদের ব্রহ্মাণ্ড, আমাদের প্রকৃতি মা, তার কথা উল্লেখ করি। আজ আপনাদের জন্য এই বিশ্ব ধরিত্রী দিবসে রয়েছে একটি গল্প, বহু পুরনো গল্প একটি। সেই গল্পটির বঙ্গানুবাদ করেছিলেন আমার ভীষণ প্রিয় লেখক নারায়ণ সান্যাল। আজকে এই বিশ্ব ধরিত্রী দিবসে আমরা আমরা প্রত্যেকে শপথ গ্রহণ করব আমাদের প্রকৃতি মাকে ভালো রাখার, আমাদের পৃথিবীর মাকে ভালো রাখার। অক্সিজেন আরো বেশি করে পাই, সেই জন্য সবুজের সমারোহ আমাদের জীবনকে ঘিরে থাক। গাছ কাটবো না, আরো গাছ লাগাবো, যেখানে যতটুকু যেভাবে পারি। আর যে গাছগুলো রয়েছে তাদের প্রতি আরো বেশি যত্নশীল হব, যত্নবান হব। আমাদের এই পৃথিবী মায়ের প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমরা খেয়াল রাখবো। প্লাস্টিকের ব্যবহার নয়, যতটা কম করতে পারা যায় প্লাস্টিকের ব্যবহার। নেচারের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা আরো বেশি, আর তার খেয়াল রাখা, তাকে ভালোবাসাটুকু খুব প্রয়োজন। সেই ভালোবাসাটুকু যদি থাকে তাহলে আমাদের প্রকৃতি মাও আমাদেরকে এভাবেই ভরিয়ে রাখবেন, যেভাবে আমরা আপ্লুত হয়ে ভালোবাসায় ভরে থাকি তার স্নেহ ছায়া। চলুন আমরা শুরু করে দিই আজকের গল্প। আজকের গল্পের নাম খুব মজাদার, পেটুক। আমিও পেটুক, জানেন, খেতে আমি খুব ভালোবাসি, আমি আমার মেয়ে দুজনেই। মস্কো অলিম্পিকে ম্যাসকট ছিল মেসা, মনে আছে নিশ্চয়ই। কিন্তু তার আগের অলিম্পিকে মন্ট্রিলে মনে পড়ছে বিভার। টিভিতে আমরা রোজ তাকে দেখতে পেতাম, কুতকুতে চোখ তুলে চাইছে, খুরখুর করে গাছের ডাল কাটছে। এককালে পৃথিবীর অনেক দেশে ওদের দেখতে পাওয়া যেত। ও নরম রোঁয়াওয়ালা চামড়ার লোভে মানুষ ওদের মারতে মারতে প্রায় শেষ করে এনেছে। এখন ওদের দেখতে পাওয়া যায় শুধু উত্তর আমেরিকা আর কানাডায়। আমি যদি খুব ভুল না হই, এই বিভার হচ্ছে আমাদের বাংলায় পাওয়া ভোঁদর। মায়ের মুখে ছোটবেলায় গল্প শুনতাম, তার নাম ছিল ভোঁদর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাতেও ভোঁদরের অস্তিত্ব খুব একটি পাওয়া যায় না। আমি আমার জীবৎকালে দেখিনি, এই মধ্য 39-এতে দাঁড়িয়ে আমি দেখিনি ভোঁদর। তবে ভোঁদর সম্পর্কে আমি শুনেছি, তো আমার মনে হয় বিভারও সেই ভোঁদর জাতীয় প্রজাতির প্রাণী। দৈর্ঘ্যে 1 মিটার হয় কিনা হয়, তার 3 ভাগের 1 ভাগ আবার লেজ। ওজনে সর্বোচ্চ 30 কেজি। ওরা থাকেও দল বেঁধে এবং গাছ কেটে পাথর সাজিয়ে জলের নিচে বাসা বানায়। নদীতে বাঁধও দেয় গাছের গুঁড়ি বিছিয়ে, সবটুকুই প্রকৃতিকে সম্বল করে। হ্যাঁ, আমরা আমরা ছাড়া প্রকৃতি এই যে সম্ভারকে কাজে যে সমগ্র পশু পাখি সকলে লাগাই, এটা কত সুন্দরভাবে আমরা এই ধরনের বিভিন্ন গল্প পড়তে পড়তে বা বিভিন্ন ঘটনা জানতে গেলে বুঝতে পারি, সেটা কিন্তু দারুণ মজাদার। তো যাই হোক, তো সেই বিভারের গল্প আজ তোমাদের শোনাতে বসেছি। যার ডায়েরি অবলম্বন করে গল্পটা খাড়া করছি তার নাম R.D. লরেন্স। প্রথম জীবনে তিনি ছিলেন শিকারী, পরে জীববিজ্ঞানী। তার বইটির নাম প্যাডি, আ ন্যাচারালিস্ট স্টোরি অফ অ্যান অরফ্যান বিভার। তো বইটি জোগাড় করা শক্ত, তো তাই যদি আমরা কখনো সেই বই পাই, সরাসরি সেই বইয়ের গল্পও শুনবো বা পড়বো। কানাডার উত্তরে অন্টারিও লেকের ধারে তাঁবু গেড়েছি আজ দিন 7। উদ্দেশ্য বিভার জন্তুটিকে ভালো করে লক্ষ্য করা। বিভারের দিকে নজর পড়েছিল নিতান্ত লোভীর মতো ওদের চামড়ার লোভে। ক্রমে জন্তুটাকে ভালোবেসে ফেললাম। এখনো আগের মতো শিকারে আসি, তবে বন্দুকের বদলে ক্যামেরা আর বাইনোকুলার নিয়ে। কারণ ওদের হত্যা করতে তো আসি না আজকাল আর। ধরে রাখতে চাই ফটো অ্যালবামে। আরণ্যক প্রাণীদের নিয়ে নানান গবেষণা করি, গল্প লিখি। সেসব লেখা ছাপা হয় নানান পত্রপত্রিকায়, আমার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয়।
মে মাস শেষ হয়ে এলো। এখন লম্বা 4 মাস সেই নির্জন প্রান্তরে কাটাতে হবে আমাকে। অ্যালেক বুড়ো বলেছে জঙ্গলের এদিকটায় বিভারদের বাস। অ্যালেক ভুল করবে না, সে বিভার ব্যাপারে ওস্তাদ। সারা জীবন শুধু বিভারই শিকার করে গেছে। অ্যালেক যে বাজে কথা বলেনি, অচিরেই তার প্রমাণ পাওয়া গেল। বেশ কয়েকটি বিভার কলোনির আমি সন্ধান পেয়েছি। যে হ্রদের কিনারে আমি আছি সেখানে যে পাখি নিয়ে খুব ঝগড়া বাঁধিয়েছে। যে পাখি অনেকটা শালিক পাখির মতনই কলহপ্রিয়। শালিক পাখি বলতেই এই যে শালিকের দল, দেখলে? মানে এখানে এরা দুজন রয়েছে, আশপাশে আরো বেশ বেশ কিছু মানুষজন রয়েছেন। গাছের ওপর ওনারা উঠে বসে রয়েছেন হুপ হুপ শব্দে। তো মনে হলো ওরা কিছু একটা খাদ্যবস্তুর সন্ধান পেয়েছে, আর তার ভাগ বাটোয়ারা নিয়ে এই সাত সকালে নিজেদের মধ্যে ঝগড়া কাজিয়া শুরু হয়ে গেছে। আমি তাঁবু থেকে বার হলাম এবং খানিকটা পরেই রহস্যটা পরিষ্কার হলো। হ্রদের কিনারে পড়ে আছে একটা মৃত বিভারের দেহের আধখানা। নিশ্চয়ই নেকড়ের কাণ্ড। ভালো করে তাকে গিয়ে পরীক্ষা করলাম। আহা, সে সদ্য জননী হয়েছিল, এখনো দুধে টইটম্বুর তার দেহখানি, তার তলপেটটি। তখনই মনে প্রশ্ন জাগলো, তাহলে বাচ্চাগুলো কোথায়? আশপাশের ঝোপঝাড়ে অনেক খুঁজলাম, কিন্তু কোনো মৃত বিভার শিশু দেখতে পেলাম না। বিভার একসঙ্গে 2-3টে বাচ্চার মা হয়, অনেকটাই বিড়ালের মতোই। এরও নিশ্চয়ই তাই হয়েছিল। বাচ্চাগুলো গেল কোথায়? ছুটে ফিরলাম তাঁবুতে, ডিঙি নৌকা নিয়ে আর বাইনোকুলার নিয়ে রওনা দিলাম। খোঁজ নিতেই হবে। বিভার কলোনির কাছে এলাম, জামা জুতো খুলে নেমে পড়লাম জলে। কোথাও নেই। অগত্যা ফিরে এলাম। অতটুকু বাচ্চা কি আর জলের তলায় থাকতে পারবে? সারাটা দিন হ্রদের কিনারে নৌকা বাইলাম, সদ্যজাত কোনো বিভারের সন্ধান তো পেলামই না। সন্ধেবেলা যখন ক্যাম্পে ফিরলাম তখনও অন্ধকার হয়নি, আলো আঁধারি রয়েছে। হঠাৎ দেখলাম একটি বড় জাতের বাজ পাখি বারে বারে পাক খেয়ে খেয়ে নিচে নামতে চাইছে, কিন্তু পারছে না। গাছের ডালপালায় আটকে যাচ্ছে। অর্থাৎ নিচেতে দেখলাম একটি দৈত্যকার পাখি বারবার যে ঝাঁপ খাচ্ছে আর উঠছে, কিন্তু তার নিচেতে নামতে পারছে না, কারণ সুতীক্ষ্ণ ডালপালা সমেত শিকড়গুলো গাছটির দুটো গাছ উপড়ে পড়েছে এবং ওই সুতীক্ষ্ণ শিকড়গুলো ওপরেতে উঠে রয়েছে। তাই বাজ পাখিটি বারবার ঝাঁপ খেয়েও আবার ওপরে উঠে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম যে বাজ পাখিটি যেখানেতে নামতে চাইছে সেটি একটি সাদা মতন পুটুলি, সেটি নাড়াচাড়া করছে। তারপর বুঝলাম, না, ওটা তো পুটুলি নয়, ওটা একটা জ্যান্ত বিভার। তখনই বুঝতে পারলাম এই আমার সেই হারানো মানিক, যাকে সারাদিন আতিপাতি করে খুঁজছি, সদ্যজাত শিশু বিভার। আমি চিৎকার করে উঠলাম, 2-3টে ঢিল কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারলাম বাজ পাখিটার দিকে। সে ভ্রুক্ষেপও করলো না। এরপর সেই ডিঙি নৌকা নিয়ে আমি এগোতে থাকলাম সেই দিকে। যখন প্রায় সামনে এসে পড়েছি, ডিঙি নৌকার ডিঙিটিতে ওই দাঁড়টি দিয়ে ডিঙি নৌকার গায়েতে আমি আওয়াজ তুললাম। বাজ পাখিটি বন্দুকের মতো আওয়াজ হওয়ায় ওপরেতেও উড়ে গেল। এবং যখন দ্বিতীয় দফায় সে আবার নেমে আসার চেষ্টা করছে, আমি নিজে ঝাঁপ দিয়ে পড়লাম সেই গাছের গুড়ির কাছে এবং হাত দিয়ে ছপ করে তুলে আনলাম সেই ছোট্ট তুলো নরম বলটিকে। আমার মুঠোর মধ্যে ততক্ষণে ধরা পড়েছে পুঁচকেটা, 1 মুঠো তুলো, যেন 100 গ্রামের বরিক কটনের একটা প্যাকেট। কয়লা কালো একজোড়া কুতকুতে চোখ, অবাক কাণ্ড। ও মা, এতটুকু বাচ্চার আবার গোঁফ! পুচকেটাকে আমি ততক্ষণে ওভারকোটের পকেটে ঢুকিয়ে ফেলেছি। কি কাণ্ড, আমার বুড়ো আঙ্গুলটা চুষছে। তাঁবুতে ফিরে এসে ওকে বার করলাম। বেচারি প্রায় ভয়ে মড়মড়, মনে হলো মারাই যাবে, কারণ জন্মের পরও বোধ হয় মায়ের দুধ খাবার সুযোগও পায়নি। অথচ কি অপূর্ব প্রাণ শক্তি, 20-22 ঘন্টা বেঁচে আছে। গুঁড়ো দুধের টিন ছিল, আর ছিল একটা আই ড্রপার। বার করলাম। প্রথমে ওর মুখটা ফাঁক করে আমি ফুঁ দিলাম, অক্সিজেনটা দরকার, তাছাড়া
আমার গন্ধটাও সে চিনে রাখুক। পুচকিটা একবার চোখ মেলে তাকালো, কি দেখলো তা সেই জানে। আমি একটু চেটে দিলাম তাকে, কারণ তার মা থাকলেও তাকে সেই একই কাজ করত। আমি তো এখন ওর মায়ের ভূমিকায় অভিনয় করছি। পুচকিটা খুশি হলো, সেও তার এক ফোঁটা জিভ দিয়ে আমার ঠোঁটটা চাটতে শুরু করলো। এই যে বলতে বলতে মা আর ছা এসে উপস্থিত হয়েছে। দুধের ঘনত্ব আর উত্তাপ ঠিকমতো পরীক্ষা করে নিয়ে এবার কম্বলটা সরিয়ে দিই। দেখি পুঁচকেটার দু চোখ বোজা, একেবারে কাঠ হয়ে পড়ে আছে। মরে গেল নাকি? বাঁ হাতে আই ড্রপারে কয়েক ফোঁটা দুধ নিয়ে ওর মুখের কাছে ধরলাম। মুখটা হাঁ করছে না। দু আঙ্গুলে মুখটা জোর করে ফাঁক করে দু এক ফোঁটা দুধ দিলাম। তখনই চোখ চাইলো। মাতৃস্থানের মোটা মনে করে এবার আই ড্রপারটা চুষতে থাকে। 5-7 ফোঁটা খাওয়ানোর পর আমি মিনিট 5 অপেক্ষা করি। ও তখন রীতিমতো ছটফট করছে, কিন্তু আমি জানি ওকে খুব ধীরে ধীরে খাওয়াতে হবে। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে সেই দুধ আমি খাওয়ালাম। চলো দুধ। কি রাক্ষসী খিদে রে বাবা, আরো খেতে চায়। হুম, না আর দেব না। এবার ওকে কম্বলের তলায় চাপা দিয়ে শুইয়ে দিই। ঘন্টা দুয়েক নাগাড়ে ঘুমোলো। তার মাঝখানে আমি আমার নিজের জন্য খিচুড়ি তৈরি করে নিয়েছি চালে ডালে। সারাদিনে আমারও পেটে কোনো দানা পড়েনি, কি করে বলি। এরপর রাত 3টে নাগাদ ও বেশ আরাম করে শুয়ে পড়লো। তার আগে আমি ওকে খানিকটা খাইয়ে দিলাম। এরপর আমি ওর পাশটিতে শুলাম। এক পেট খাবার পরও আমার আঙ্গুলটা চুষতে থাকলো। আমি ঘুমের ঘোরে ধমক দিই, এই কি হচ্ছে? পেটুক কথাকার। পেটুক, বাহ, দিব্যি নাম। ওই নামই বহাল হলো শেষ পর্যন্ত। তারপর আমি ওকে পেটুক নামেই ডাকতাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পেটুক আমার আগেই উঠেছে। কম্বলের তলা থেকে বেরিয়ে এসেছে, বালিশে আরাম করে বসে গোঁফ চুমড়াচ্ছে। তারপরে ওকে তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিলাম। দুধের গন্ধটা এর মধ্যেই চিনে ফেলেছে। আই ড্রপারটা মুখের কাছে ধরতেই চুক 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 আওয়াজ করলো। হঠাৎ কোনো কিছু নেই শুনলাম একটা চিৎকার। উপরে তাকিয়ে দেখি সেই বাজ পাখি। এখনো সে আশা ছাড়েনি। আমার তাঁবুকে কেন্দ্র করে ক্রমাগত পাক খাচ্ছে। পেটুক ট্রিং করে লাফ মারে আমার কাঁধ থেকে। মুখখানে কোথায় লুকাবে ভেবে পায় না। বুঝতে পারি 1.5 দিনের বাচ্চা হলেও মৃত্যুকে সে চিনে ফেলেছে। মৃত্যু ভয় সম্বন্ধে সে ওয়াকিবহাল। কি করি? আমি শুনেছিলাম অ্যালেক বুড়ো বলেছিল, জন্মের পর প্রথম 2 সপ্তাহ বিভার বাচ্চা মায়ের হেফাজতে বাসার গর্তে লুকিয়ে থাকে। একটু শক্ত সমর্থ না হলে মা তাকে বাইরে বার করে না। তখনই স্থির করলাম ওর জন্য ডালপালা পাথর দিয়ে একটা বিভার লজ বানিয়ে দিতে হবে। জলের ভিতরে নয়, এই তাঁবুর ভিতরে। আমি বিভারদের মতো পাকা ইঞ্জিনিয়ার নই, কিন্তু তবুও আমি আমার মতন করে বিভার লজটা তৈরি করলাম, পিরামিডের মতো। ওর জন্য বানালাম একটি কাঁদা দিয়ে ফাঁক ফোঁকর বন্ধ করে বিভার লজ। লজটা খুব পছন্দ হলো পেটুকের। সপ্তাহখানেকের মধ্যেই মনে হলো পেটুক বেশ লায়ক হয়ে উঠেছে। তাঁবুর বাইরে যায় না, তাঁবুর মধ্যেই ঘোরে আনাচে কানাচে। ওর নিজের ঘরেও থাকে। দুধ খাওয়ার পরিমাণ বেড়েছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা এখন আই ড্রপার দিয়ে ওকে দুধ খাওয়ানো সম্ভব নয়। সেই জন্য একটা ডিশে দুধ দিলাম। বোকাটা কিছুতেই মুখ ছোঁয়াবে না। অনেক বাবা, বাছা, সোনা, মণি, লক্ষ্মীমণি বলে আদর করলাম, কিন্তু জেদি একগুঁয়েটা ভালো কথার মানুষ না। এক্ষেত্রে বিভার মা কি করে জানি না, কিন্তু মানুষ বাচ্চার মা কি করে সেটা জানতাম। ক্যাট করে ওর টুটি টিপে ধরে মুখটা জোর করে ডুবিয়ে দিই দুধের মধ্যে। আর গাল পাড়ি, লক্ষ্মী ছাড়া বাঁদর, ঢেরে হয়ে গেল, এখনো ফিডিং বোতল, খাও এভাবে। পেটুক প্রচন্ড প্রতিবাদ করলো, হাত পা ছুঁড়ে একসা করলো, যেন চিল চিল্লান চেঁচাচ্ছে, খাবো না, খাবো না, খাবো না। কিন্তু দুধের স্বাদ পেতেই চিল চিৎকার বন্ধ হলো। বুদ্ধির ঢেঁকির এতক্ষণে মালুম হলো এটা খাদ্য বস্তু। ব্যাস, চুপ 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 করে সবটা সাবার করে ফেললো।
প্রথম সপ্তাহটা পেটুককে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে তাঁবুর বাইরে বড় একটা যেতে পারিনি। এর মাঝখানেতে আমার অনুপস্থিতিতে আহ, ও- ওই কোনো শিয়াল বা নেকড়ে ওকে যদি আক্রমণ করে বসে, এই ভয়েতেও আমার যাওয়া হয়ে ওঠেনি কোথাও। কিছুদিন পর পেটুক বেশ লায়ক হয়ে যখন উঠলো, বিভার নিরামিষ তাই ওকেও দু এক টুকরো ফলমূলের টুকরো দিতে শুরু করলাম খাওয়ার জন্য। বিভার উভচর। হঠাৎ একদিন খেয়াল হলো পেটুকের বয়স 3 সপ্তাহ হতে চললো, অথচ ওকে জলে ফেলা হয়নি। এটা ঠিক হচ্ছে না। সেদিনই ওকে নিয়ে গেলাম একটা ঝর্ণার কাছে। সেখানে হাঁটু জল, কম। তো পেটুক যে ডুবে যাবে না এটা আমি স্থির। তো ওকে নিয়ে গিয়ে যত আমি সাঁতার শেখানোর চেষ্টা করি, জলের কাছে আনার চেষ্টা করি, সে কিছুতেই যাবে না। তখন আমি স্থির করলাম কি করতে হবে। দিলাম ফেলে ছুঁড়ে জলের মধ্যে। প্রথমে একটু হাঁকুপাকু, খলবল, ছটফট করলো, নাক মুখ দিয়ে জল ছিটানো, তারপর খপ খপ করে সাঁতার কাটতে শুরু করলো। আমি যতটা কি, ও পেটুক আর না, লক্ষ্মী সোনা উঠে এসো এবার জল থেকে, সে আর শোনে না। শেষ পর্যন্ত নিজেকে ভিজিয়ে জলে নেমে তাকে হাতে ধরে উঠিয়ে নিয়ে আসতে হলো। তৃতীয় সপ্তাহের শেষাশেষি আমার ভাঁড়ারে ভবানী, মানে আমাকে এবার যেতে হবে আধা শহরে খাবার জিনিসপত্র কিছু কিনতে, দুধ, চিনি, কফি, সবকিছুই বাড়ন্ত। তো আমি ওকে বাধ্যই সঙ্গে করে নিয়ে গেলাম। ওকে ফেলে রেখে যাওয়া যায় না। সেদিক থেকে পেটুক খুব বুদ্ধিমান। যতক্ষণ ড্রাইভ করছিলাম ও আমার ওভারকোটের পকেটে একটানা ঘুম দিল। মালপত্র কিনে নিয়ে ফিরে এলাম পরের দিন। ঘরদোর গুছিয়ে এবার আমি পেটুককে নিয়ে নিজেই স্নান করতে গেলাম। এই ঝর্ণাটা বড় নয়, বড় ছিল এই হ্রদটা। এখানে থেকে ওর ডুব জল, কিন্তু পেটুক একটুও ভয় পেল না। সে তার ছোট্ট হাত পা লেজ নেড়ে সেখানেতে খুব আনন্দে সাঁতার কাটতে লাগলো। তার সাথে সাঁতার কাটলাম আমিও। সেদিনকেই আমার একটা ব্যাপার খেয়াল হলো, তা হলো বিভার কিন্তু অ্যালসেশিয়ান কুকুর নয় যে পেটুককে নিয়ে অবকাশান্তে লোকালয়ে নিয়ে যাব। ও যেভাবে আমার পোষ মেনেছে তাতে অবশ্য শহুরে জীবনেও ওকে অভ্যস্ত করাই যায়, কিন্তু সেটা অন্যায় হবে, ঘোরতর অন্যায়। শুধু ওর প্রতি অন্যায় নয়, প্রকৃতিকেও আমি বঞ্চিত করব একটি বিভার থেকে। এমনিতেই শিকারীরা মেরে মেরে ওদের প্রায় নির্বংশ করে দিয়েছে। তাই পেটুককে আমি চিন্তাই করলাম আস্তে আস্তে এই নেচারের মধ্যেই, প্রকৃতির মধ্যেই ছেড়ে দেব, আস্তে আস্তে মিশিয়ে রাখবো। এবং সে কারণে ওর বাঁচার কথা এবং স্বজাতিদের সঙ্গে ওকে মেশাতে হবে। তার জন্য আত্মরক্ষায় দক্ষ করে তুলতে হবে, অর্থাৎ আমাকে গুটিয়ে আনতে হবে ওর এই কৃত্রিম জীবন থেকে। যে কথা সেই কাজ, এই পর্যায় থেকে শুরু হলো আমাদের জীবনের জটিলতা। পেটুক কিছুতেই বিভার পাড়ায় যাবে না, আর আমি যদি বেশিক্ষণ ওর চোখের আড়ালে থাকি তাহলে চিল্লামিল্লি জুড়ে দেয়। কেন ওকে আদর করি না, কেন ওকে নিজের হাতে খাইয়ে দিই না আজকাল, সব নিয়েই তার ভারী অভিমান। খাবার আমি এরপর থেকে তাঁবুর আনাচে কানাচে ছড়িয়ে ফেলে রেখে দিই। ও ইচ্ছে মতো খুঁজে বার করুক, খুঁটে খাক। এটা হবে আহার্য সংগ্রহের প্রথম পার্ট। কিন্তু আদুরে গোপালের তা পছন্দ নয়। তিনি আমার কোলে বসে খাবেন, আমি ওকে ভুলিয়ে ভালিয়ে কাগের দলা বগের দলা খাওয়াবো বলে নবাব পুত্তুর দাবি করতে থাকে। বিভার্তির জীবনযাত্রা বড় বিচিত্র। আগেই বলেছি, জলের নিচে বিচিত্র বিভার লজ বানিয়ে ওরা বসবাস করে। নিচের দিকে জলের তলায় তা হাত পাঁচেক চওড়া হয় এবং উপরের দিকটা ক্রমশ সুচালো হয়ে ওঠে। পাথর নুড়ি কুড়িয়ে এনে ওরা এই বাসা বানায় এবং এঁটেল মাটি দিয়ে ফাঁক ফোকর বন্ধ করে। বিভার লজের ইঞ্জিনিয়ার কারিগরির গল্প আমি এর পরবর্তী সময়তে বিস্তারিত আরো আলোচনা করব। কিন্তু আমার পেটুক সোনা কি অমন একটা বিভার লজ বানাতে পারবে কিনা সেই নিয়ে আমি খুব চিন্তিত, এবং সেই কারণে আমি নিজেই আধা শহরের বাজার থেকে কিনে নিয়ে এলাম একটা তারের জালতি, এবং হ্রদের এক কোনায় একটা জায়গায় জলের ভিতর পুঁতে দিলাম অনেকগুলো গাছের খুঁটি। তারপর তারের জালতিটা আটকে দিলাম পেরেক ঠুকে। তার কিছু দূরেই আরেক বিভার বসতি রয়েছে।
এবং খুঁটির বাইরে দিয়ে নয়, ভিতর দিয়ে পেরেক ঠুকে দিলাম, যাতে আমার বোকোচান্দর পেটুক সোনা দাঁত দিয়ে খুঁড়ে খুঁড়ে ওই খুঁটিগুলোকে নস্যাৎ না করে দিতে পারে বা কাত না করে ফেলতে পারে। তারপর ওই জালতি ঘেরা অংশটায় পাথর সাজিয়ে একটা চমৎকার লজ বানালাম আমি। পেটুকের খুব পছন্দ হলো, শুরুত করে আমার কাঁধ থেকে নেমে ঢুকে গেল লজের সুরঙ্গের ভেতর দিয়ে, এবং বেরিয়ে এসে আবার আমার দিকে কুতকুতে মুখ করে তাকিয়ে বসে কুতকুতে চোখ নিয়ে বোঝাতে চাইলো, আরে এমন সুন্দর একটা লজ থাকবে, তুমি তাঁবুতে কেন থাকবে? এসোই না, আমরা এখানে দুজন থাকি। আমি কর্ণপাত করলাম না, ফিরে এলাম তাঁবুতে। ক্রমে আমার ফেরার সময় হয়ে এলো এবং আমি যথেষ্ট বুঝতে পারছি পেটুক রীতিমতন স্বয়ংভর হয়ে উঠেছে, কারণ সে পেট চুলকায়, মিটমিট করে তাকায়। তারপরেতে যখন আমি তাকে বলি কি খাবারের বন্দোবস্ত নিজে করতে পারছো, তখন সে যেন বোঝাতে চায় না সবটা এখনো হয়নি, কিন্তু তবুও পেটুক তার স্বাভাবিক জীবনের সঙ্গে অভ্যস্ত হওয়ার কারণে এখন আর সকাল সন্ধ্যা আমার কাছে খাবার চাইতে আসে না, মাঝে মাঝে আসে খাবারের জন্য। তার মানে সে নিজেই এখন খাবার সংগ্রহ করছে। এবং যখনই আমরা একসঙ্গে ওই হ্রদের জলে স্নান করতে যাই, ওর লজের কাছে যাই, ও বিদায় নেওয়ার সময় খুব চঞ্চল হয়ে ওঠে, যেন বোঝাতে চায় আরে চলে এসো না আমার সুরঙ্গের ভেতরে, দুজন মিলে একসঙ্গে এখানে থাকি। আমি ওকে বলি ধুর পোকা, ওখান দিয়ে আমার শরীরটা কি ঢুকবে, এই এত বড় শরীর, যা তুই একাই থাক। ক্রমেই শীত এসে গেল, এবার আমাকে ফিরে যেতে হবে। এখানে প্রচন্ড শীতে হ্রদের জলের ওপর পুরোটা জমে বরফ হয়ে যায়। তখন বিভারদের খাদ্য মেলাই ভার, সেই কারণে বিভাররা অনেক আগে থেকেই খাদ্য সংগ্রহ করে রাখে তাদের আস্তানায়। কিন্তু আমার ছোট্ট পেটুক সেটা পারবে কি না এই নিয়ে আমি খুব সংশয়ে ছিলাম। তবু ভেবেছিলাম না, এই কাজটা ওকে নিশ্চয়ই প্রকৃতি শিখিয়ে দেবে, এবং সেই কারণেই আমি ওকে ছেড়ে রেখে আসবার চিন্তা নিয়েই ফেলেছিলাম। একদিন সকালে উঠে দেখি আগের দিন রাত্রে বছরের প্রথম বরফ পড়েছে, এবং সবুজ ঘাসের উপর তুলো পিঁজা বরফের একটা সাদা আস্তরণ। স্থির করলাম এবার পালাতেই হবে। সন্ধ্যায় তাঁবু গুটিয়ে আমি রওনা দিলাম। পটুক তখনও না পাত্তা আসেনি, কি আর করা যাবে। অন্ধকারের দিকে হাত বাড়িয়ে আপন মনে বলে দিলাম, সাবধানে থাকিস রে, বড় জবর শীত আসছে। এরপর প্রায় 7 মাস কেটে গেছে। সারাটা শীতকাল আমি শহুরে আরামের ভিতর, ক্লাব, সিনেমা, বার, শীততাপ নিয়ন্ত্রিত বসার ঘর, গরম জলে স্নান আর ফায়ার প্লেস, এসবের মধ্যে ছিলাম। পেটুকের কথা প্রায় ভুলেই গেছি। এর মাঝখানেতে একটি নতুন চাকরির অফার পাই, এবং সেখানেতে দিন 15-র মধ্যে জয়েন করতে হবে। নতুন জায়গায় চলে যাওয়ার আগে আমার মনে পড়ে গেল পেটুকের কথা। সঙ্গে সঙ্গে 7 দিনের ছুটি কাটাতে আমি রওনা দিলাম সেই বিজন প্রান্তের হ্রদে। সেটা যেন ক্রমশ আমাকে টানছে। দেশ ছেড়ে বিভারের জায়গায় চলে এলাম আমি। 7 দিনের রসদ সমেত সাবেকি তাঁবু এবং স্লিপিং ব্যাগ নিয়ে একা হাজির হলাম সেই প্রান্তরে। আমি জানতাম বিভারদের আচরণ গৃহপালিত জীবের মতন নয়, অর্থাৎ হয়তো পেটুকের সন্ধানই পাবো না, পেলেও হয়তো আমি চিনতে পারবো না, কারণ এই 6 মাসে সে অনেক বড় হয়ে গেছে। এবং ঘটনাচক্রে পেটুক যদি আমার সামনাসামনি এসেও পড়ে, তাহলেও কি সে আমাকে চিনতে পারবে? আমি অ্যালেক বুড়োর কাছে এই প্রশ্নটা এর আগে একবার পেশ করেছিলাম। সে বলেছিল যে বিভারের আচার আচরণ সম্বন্ধে সে অনেক কিছুই তো জানে। সে হেসে উঠে বলেছিল যে একটা অ্যালসেশিয়ান ঘোড়া বা হাতি হয়তো 6 মাস পরেও তার মাস্টারের গায়ের গন্ধ চিনে ফেলতে পারে, কিন্তু বিভার তা পারে না। তার কারণ বিভার গৃহপালিত পশু নয়, ফলত বংশানুক্রমিকভাবে তারা মাস্টারের গায়ের গন্ধ শিখে রাখার যে ক্ষমতা, যেটা মনে রাখার যে চেষ্টা, সেইটা কখনো শেখেনি। আর ওদের ঘ্রাণ শক্তিও অত তীব্র নয়। সুতরাং পেটুকের সন্ধান পাবো না জেনে নিয়েই আমি এখানেতে এসে উপস্থিত হয়েছিলাম। এরপর দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। ভোরবেলা আমাকে ফিরে যেতে হবে। সন্ধ্যার সময় রান্না করতে ইচ্ছে করছিল না, আর সেই কারণে আগুন জেলে নিশ্চুপে বসে আছি তাঁবুর ভেতর। এই সময়তে আমি এই কয়েকদিন বহু বহু প্রাণী দেখেছি। একটা দারুণ মজাদার জিনিস দেখেন, দূরে দেখতে পাচ্ছেন মা বসে আছে, আর ওদিকেতে ভাই বোনেতে মিলে খুব খেলা চলছিল।
আরেকটা তো এই যে গাছের ঝাপাঝাপি করছে। কি মজাদার না? এ কয়দিনে আমি দেখেছি কাঠবিড়ালি, খরগোশ, লেংস, রাকুন এবং বিভারও। এবং শীতান্তে অনেক পাখি এসেছে এই হ্রদের কাছে। এই সময়তে আগুন জেলে নিয়ে, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে, ফলত আগুন জেলে নিয়ে টিনের খাবার আমি গরম করে খেয়েছি এবং চুপচাপ পাইপটা ধরিয়ে বসে আছি। হঠাৎ কেমন একটা শব্দ হলো তাঁবুর বাইরে। কিসের শব্দ? চোখ তুলে তাকিয়ে দেখি তাঁবুর দরজার সামনে উবু হয়ে বসে আছে একটা বিভার। অবাক চোখে সে দেখছে আমাকে। পেটুক? ডাক নয়, একটা প্রশ্নবোধক শব্দ মাত্র। আমি নিজেকেই নিজে প্রশ্ন করছি। বিভারটা নড়ে চড়ে বসলো। ভিতরে আসবে কিনা ঠিক ঠাউর করে উঠতে পারলো না। আমি একটি কলা নিয়ে একটু আমার নাগালের বাইরে এবং ওর নাগালের বাইরে রাখলাম। তারপর আমি স্ট্যাচু খুব চোরা চাউনি হেনে ও আস্তে আস্তে করে সাহস সঞ্চয় করে এসে খপ করে কলাটা হাতে তুলে নিল এবং সামনের দুপায়ে কলাটাকে সাপটে ধরে খেতে শুরু করে দিল। খায় আর তাকায়। অবশেষে শেষ হলো তার আহার পর্ব। দ্বিতীয় একটা কলা তুলে নিলাম আমি। এবার আর ছুঁড়ে দিলাম না। কলাটা তুলে ধরে বলি, আয় আয় না, ভয় কি, চিনতে পারছিস না? কুঁতকুঁতে চোখে সে আমাকে দেখছে। হ্যাঁ, পেটুকি। আমার পেছনেও আরেক পেটুক বসে আছে। নিঃসন্দেহে সেই। বিভারটা এগিয়ে এলো। এবার আর ছোঁ মেরে কেড়ে নিল না। হাত থেকে ধীরে সুস্থে কলাটা নিয়ে খেতে বসে গেল, পিছিয়ে দূরে সরে গেল না। আমি খুব ধীরে ধীরে হাতটা বাড়িয়ে ওর মাথা ছুলাম, ওর পিঠে হাত বোলালাম। ওর দেহটা একটু কেঁপে উঠল। ভয় নয়, গরুর পিঠে হাত দিলে যেমন তিত্তির করে কাঁপে, সুরসুরি লাগায়। আর আমি কলাটা শেষ করে সে পূর্ণ দৃষ্টিতে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। আমি এবার মা হাতটা বাড়িয়ে দিলাম। ও দুটি থাবা তুলে রাখলো আমার তালুতে। ও নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছে। কোনো জঙ্গলি বিভার এভাবে অচেনা মানুষের হাতে হাত তুলে দেবে না। কি নির্ঘাত পেটুক। আমি ওকে এবার কোলে তুলে নিলাম, আদর শুরু করলাম। সেই আগের মতো কাগের দলা বগের দলা খাওয়াতে শুরু করি, তৃতীয় একটি কলা ছুলে নিয়ে। ভারী তৃপ্তি করে খেলো সে এবার। ঘন্টা দুই সে ছিল আমার সঙ্গে। তারপর আমি কম্বলটা টেনে নিয়ে বলি, আয় পেটুক, এবার শুয়ে পড়ি। সেই আগের মতো। এবার সে যেন ভারী লজ্জা পেল, রাজি হলো না। গা চুলকালো, গোঁফ চুমড়ালো, আমার প্যান্টের পায়ার কাছে মাথাটাও ঘষলো। তারপর কি ভেবে শুট করে বেরিয়ে গেল তাঁবুর বাইরে। আমিও ছুটে বার হয়ে গেলাম। ততক্ষণে অন্ধকার বেশ ঘনিয়ে এসেছে। টর্চটা তুলে নিয়ে জ্বালালাম। এ কি, পেটুক তো একা আসেনি। অনেক দূরে জঙ্গলের আড়াল থেকে আর একটা মেয়ে বিভার তার কুতকুতে চোখ মেলে আমাকে দেখছে। হ্যাঁ পেটুক, তুই বিয়ে করেছিস আমাকে না জানিয়ে? পেটুক ভারী লজ্জা পেল। দুধ দাঁড়িয়ে ছুটে গেল তার সঙ্গিনীর কাছে। পর মুহূর্তেই ঝুপ ঝুপ করে একজোড়া বিভার ঝাঁপ দিয়ে পড়ল হ্রদের জলে। আজকের মতন এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদেরকে আবার কারোর গল্প নিয়ে ফিরে আসবো। সকলে ভীষণ ভালো থাকবেন, ভালো রাখবেন নিজেদের, ভালোবাসায় আনন্দে ভরে থাকবেন সব সময়। আর আমাদের প্রকৃতি মাকে, পৃথিবী মাকে সর্বদা ভালোবাসায় ভরিয়ে রাখুন এভাবেই। নমস্কার।